10 জনের মধ্যে 9 জন ব্যক্তি হচ্ছে লিগালি ডিসেবলড পারসন। এখন যে ব্যক্তিটা সুস্থ আছে সেই ব্যক্তি দেখতেছে যে না, আমি আসলে মামলাটা সকলের পক্ষ থেকে পরিচালনা করতে পারবো। সে ব্যক্তি দেখলো যে আমি মামলাটা সকলের পক্ষ থেকে পরিচালনা করতে পারবো। কিন্তু ব্যাপার যেটা হলো, যে এখন তাদের কাছে মতামত নেওয়ার প্রশ্ন আছে কিনা। 9 জন ব্যক্তির কাছ থেকে মতামত কি নিবে, কারণ তারা তো লিগালি ডিসেবলড পারসন। তাদের মতামত ছাড়া, তাদের কনসার্ন ছাড়া যদি সে সুস্থ ব্যক্তি, একজন ব্যক্তি যদি মনে করে সকলের পক্ষে সে মামলা পরিচালনা করতে পারবে, তাহলে সকলের বিরুদ্ধে তামাদি গণনা শুরু হয়ে যাবে। তার মানে হচ্ছে যে, অথবা এখানে দুইটা ভাবে হতে পারে। একটা হচ্ছে যে একজন ব্যক্তি লিগালি ডিসেবলড, 10 জনের মধ্যে 9 জনই সুস্থ আছে। এখন 9 জন ব্যক্তি যদি মনে করে যে না, ওই একজনের মতামত ছাড়া আমরা সবাই মামলা পরিচালনা করতে পারবো 10 জনের পক্ষে, 9 জন ব্যক্তি বলতেছে আমরা 10 জনের পক্ষে মামলা পরিচালনা করতে পারবো, সেই ক্ষেত্রে আপনার সকলের বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে যাবে। এটা বলছে ধারা 7। আপনার ধারা 6 থেকে 9 পর্যন্ত, মানে আমরা 3 থেকে যদি 9 পর্যন্ত চিন্তা করি, প্রত্যেকটা ধারা প্রিলি রিটেন ভাইবার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং যদি রিটেন চিন্তা করেন, আপনাকে তামাদি আইনের আর কোনো ধারা পড়তে হবে না। 3 থেকে 9 পর্যন্ত ধারা পড়লেই তামাদি আইনে 2টা কোশ্চেন আসে, আমরা একটা কোশ্চেন পাবো। কনফিডেন্টলি কেন বলি, ইতিহাস বলে এরকমই যে রিটেন কোশ্চেন করার মতো জায়গাটা তামাদি আইনে খুব বেশি নাই। রিটেন কোশ্চেন করার মতো জায়গাটা হচ্ছে সেকশন 3 থেকে 9, আর হচ্ছে 26 এবং 28। এটা হচ্ছে রিটেন কোশ্চেন করার জায়গা। এমসিকিউর জন্য আমাদের 3 থেকে 9 পর্যন্ত টানা পড়তে হবে। এবার আমরা চলে যাব একবারে ইম্পর্টেন্সের দিক থেকে ধারা 12তে। ধারা 12, ধারা 12তে বলছে ধারা 12তে বলছে এই যে না, সময়টা আমরা কিভাবে গণবো, সময়টা আমরা কিভাবে কাউন্ট করব, কিভাবে গণনা করব। আচ্ছা, মামলা রায় দেয় না, বা আপনি কোন সময়টা কোন সময়টা আপনি আপনার টোটাল গণনা থেকে বাদ দিবেন। সাপোজ মনে করেন যে আপনার একটা মামলায় আপিল দায়ের করার সময়সীমা হচ্ছে 60 ডেজ, 60 দিন। এখন যেটা হলো, রায় দিল, কারণ আপনি আপিল দায়ের করবেন কিসের উপর? আপনি আপিল দায়ের করবেন রায়ের এগেইনস্টে। আপনি আপিল দায়ের করবেন রায়ের এগেইনস্টে, মানে হচ্ছে তো যেদিন রায় দিল সেই দিনটা বাদ দিবেন। যেদিন রায় দিবে সেই দিনটা আপনি বাদ দিবেন। এবং সে কাগজপত্রগুলো উঠাতে আপনার সময় লাগবে
আমরা রায়ের কপি উঠানোর পরেই তো আপিল দায়ের করব, ঠিক না? সেখানে আমাদের কিছু সময় যাবে। ধরেন আজকে 28 তারিখ, আপনার যদি 30 দিন সময় থাকে তাহলে পরবর্তী মাসের 28 তারিখে আপনাকে আপিল দায়ের করতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই 28 তারিখে রায় দিছে, মানে আজকে তিনি রায় দিছে, তারপর আপনার কাগজপত্র উঠাতে উঠাতে আপনার 3-4 দিন চলে গেছে। আপনি গিয়ে দেখলেন যে মাসের 30 দিনের 10-12 দিন চলে গেছে। এভাবে সে 10-12 দিন চলে গেছে সেভাবে। তো এই 10-12 দিন চলে গেছে, এই সময়টা কি আপনার গণনার মধ্যে থাকবে? মানে আপনার জন্য কি আর 18 দিন সময় আছে? না, আপনার জন্য 18 দিন সময় নাই। আপনার জন্য ফুল 30 ডেজ আছে ফ্রম দ্য ডেট যতক্ষণ না পর্যন্ত আপনার রায়ের কপিটা উঠানো শেষ হয়েছে। এখন আপনি বললেন, স্যার আমার রায়ের কপি উঠাইতে গেছে 50 দিন, মানে 50 দিন প্লাস 30 দিন, আপনি 80 দিন পাচ্ছেন, বাট আপনার জন্য সময় ছিল কিন্তু 30 দিন। সেটা বললে কিন্তু হবে না। জজ সাহেব জানে যে রায়ের কপিটা উঠাইতে কত মিনিট সময় লাগে। তো আপনার যাতে এরকম হয় যে আপনি 30 দিনের মধ্যে অ্যাপিল সাবমিট করতে পারতেছেন না, আপনি 32তম দিনে অ্যাপিল সাবমিট করলেন এবং 2 দিনকে বললেন যে স্যার এই 2 দিন আমার কাগজপত্র উঠাইতে গেছে, উঠাইতে চলে গেছে, তখন সে বলবে আমরাও কিন্তু ল পড়ে আসছি, আমরা ল পড়ে এখানে বিচারক হয়েছি। তার মানে আপনি কোন দিকটা বাদ দিবেন গণনা থেকে, যে সময়টা গণনা থেকে বাদ দিবেন সেটা স্পষ্ট করে ধারা 12তে বলা আছে। ধারা 12তে বলা আছে। এখন এখান থেকে এমসিকিউতে কিভাবে আসতে পারে ভাই? এখান থেকে আসতে পারে যে যেমন হচ্ছে যে যেমন এরকম হয় না যে আপনাকে স্পেসিফিক্যালি বলে দিল যে ধরেন একটা আপিল দায়ের করবেন, সেখানে কোন দিনটি বাদ যাবে, সেখানে রায় ঘোষণার দিন, এভাবে কিছু অপশন দিয়ে দিন, তখন আপনাকে সেটা বাদ দিতে হবে। তখন আপনাকে সেটা বাদ দিতে হবে। তো এখানে দেখেন ধারা 12তেই কথা বলছে। ধারা 12টা খুব সহজ। ধারা 12টা হচ্ছে যে আপনি যে টাইমটা গণনা করবেন, গণনা করার সময় কোন সময়টা আপনি বাদ দিয়ে গণনা করবেন, অর্থাৎ আপনাকে জেনুইনলি 30 দিন 60 দিন দেওয়া হবে। যেমন যদি এরকম হয় যে আপনি রিভিউ চাইতেছেন, মানে কোন একটা মামলা রিভিউ করবেন, এখন হচ্ছে যে রায়ের উপরে রিভিউ করবেন সে রায়ের তো কপি উঠাইতে হবে, ঠিক না? রায়ের নকল আমরা যেটাকে বলি। তো রায়ের নকল উঠাইলেন, রায়ের নকল উঠাতে গিয়ে আপনার কিছু সময়টা মানে কয়েকদিন সময় চলে গেছে, তাহলে সেই সময়টা বাদ যাবে। মানে আপনি 4-5 দিন যে একটা সময় নিছেন সেই সময়টা ওই গণনার মধ্যেই আসবে না। এটা হচ্ছে ধারা 12তে বলছে। ধারা 12 হচ্ছে একবার এমসিকিউর জন্য মোটামুটি ভাবে ভালো ইম্পর্টেন্ট। যেমন এখানে আপনাকে বলতে পারে আপনার জন্য আপিল দায়ের করার সময় হচ্ছে 30 দিন। আপনার জন্য আপিল দায়ের করার সময় হচ্ছে 30 দিন। তো যেটা হলো আপনি কিন্তু টোটাল পাচ্ছেন 35 থেকে 36 দিন, কোন কোন ক্ষেত্রে 40 দিন। কেন? কারণ হচ্ছে আদালত বন্ধ থাকে, কারণ হচ্ছে রায়ের কপি উঠাতে উঠাতে সময় লাগে। সেখানে কিন্তু আপনি এক্সট্রা টাইম পাচ্ছেন। এক্সট্রা টাইম পাচ্ছেন মানে এরকম না যে আপনাকে এক্সট্রা টাইম দিচ্ছে, আপনি ওই সময়টাতে আদালতে
ওই আপিল দায়ের করার জন্য আনুষঙ্গিক কাজগুলো করছেন, কাগজটা রেডি করছেন। এটা হচ্ছে ধারা 12। এরপরে ধারা 14 আমরা দেখলাম। এখন আমরা চলে যাব ধারা 18-তে। ধারা 18-তে বলছে ইফেক্ট অফ ফ্রড। আমরা 3 থেকে 9 পর্যন্ত পড়ব রিটেনের জন্য, মানে যেটা রিটেনের জন্য সেটা এমসিকিউর জন্য তো থাকবেই। 18 হচ্ছে শুধুমাত্র এমসিকিউর জন্য, 19 শুধুমাত্র এমসিকিউর জন্য। 18তে বলছে প্রতারণার ফলাফল, ইফেক্ট অফ ফ্রড। আচ্ছা, তামাদি আইন কিন্তু সময় গণনা নিয়ে কথা বলে, টাইম কাউন্টিং নিয়ে কিন্তু তামাদি আইন কথা বলে। তো একটা লোক আপনার সাথে প্রতারণা করছে। আচ্ছা, আপনার সাথে একজনে অপরাধ করছে, আপনি মামলা দায়ের করবেন সে অপরাধের এগেইনস্টে। আপনার জন্য সময় বরাদ্দ করে দিছে যে আপনি মামলা দায়ের করবেন এতদিনের মধ্যে, এটা আপনাকে বলে দিছে। যেমন আপনি যদি দখল থেকে বেদখল হন, তখন আপনাকে 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। তো আপনার সাথে একজন ফ্রড করছে, আপনার সাথে একজন চিট করছে, প্রতারণা করছে। আপনার সাথে প্রতারণা করছে আজকে 29 আগস্ট। তো আপনি আজকেই জানলেন যে আপনার সাথে প্রতারণা করা হয়েছে, আপনি তখন কি করবেন? আজকের দিন থেকে গণনা শুরু হবে এবং আজকের দিন থেকে ওই অপরাধটা করার জন্য যে সময়টা বলে দেওয়া আছে সেই সময়ের মধ্যে আপনাকে মামলাটা দায়ের করতে হবে। অর্থাৎ আমার সাথে কেউ যদি প্রতারণা করে, আমার সাথে কেউ যদি প্রতারণা করে, তাহলে আমি যেদিন বিষয়টা জানতে পারবো, সেদিন থেকে সময় গণনা শুরু হবে। এটা হচ্ছে প্রতারণার ফলাফল। মনে করেন যে আপনি আমার সাথে ফ্রড করছেন, বাট হচ্ছে আমি জানি না, 3-4 মাস পরে আমি জানলাম যে আপনি আমার সাথে ফ্রড করছেন। সেই দিন থেকে আমার সময় গণনাটা শুরু হবে, সেই দিন থেকে আমার সময় গণনাটা শুরু হবে। এটা হচ্ছে ইফেক্ট অফ ফ্রড 18 দ্বারা। এখানে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে যে, যেমন হচ্ছে আপনার যদি এরকম হয় যে আপনার সাথে প্রতারণা করে একজন একটা দলিল বানাইছে, বা এরকম হলো যে আপনি এক ব্যক্তিকে 1 লাখ টাকার চেক দিচ্ছেন, সেই ব্যক্তি ভাই 1 লাখ টাকার জায়গায় আরেকটা শূন্য বাড়াইয়া সে কি করলো, সে ওটাকে 10 লাখ টাকা বানালো, সে সেটাকে 10 লাখ টাকা করলো। তার মানে সে আমার সাথে প্রতারণা করলো, এদিক দিয়ে আমি তো কিছুই জানি না। বাট যেদিন আমি জানতে পারবো, সেদিন থেকে আমার সময় গণনাটা শুরু হবে। সেদিন থেকে সময় গণনা শুরু হয়ে আমার জন্য যে সময়টা নির্ধারণ করা হয়েছে সেই মামলার জন্য সেই সময়টা আমি পাবো। তার মানে এখানকার 18 দ্বারা মূল বক্তব্য হচ্ছে যে প্রতারণা যদি করা হয়, কেউ যদি ফ্রড করে, সেক্ষেত্রে টাইম কাউন্টিং কখন থেকে শুরু হবে, কিভাবে শুরু হবে। এটা গেল ধারা 18। ধারা 19। ধারা 19 একটা কথা আছে, এটা একটা বোঝার বিষয় আছে, বাট খুব বেশি ইম্পর্টেন্ট না। যে ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং, মানে লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল। বিষয়টা কি? ধরেন আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাকে কথা দিলাম যে আপনি যে আমার কাছ থেকে 5 লক্ষ টাকা পান, সেটা আমি
2 বছরের মধ্যে পরিশোধ করব, খেয়াল করবেন। এবং আপনি যে আমার কাছ থেকে 5 লক্ষ টাকা পান সেটা আমি স্বীকার করে নিলাম, আমি কিন্তু আপনার কাছে দায় আছে, ঠিক না? এই দায়টাকে আমি স্বীকার করে নিলাম লিখিতভাবে, স্বীকার করে বললাম যে আমি এটা পে করব উইদিন 2 ইয়ার্স। তার মানে আমি দায়টা স্বীকার করলাম। কিভাবে? লিখিতভাবে। যেদিন আমি দায়টা লিখিতভাবে স্বীকার করলাম সেদিন থেকে আমার টাইম কাউন্টিং শুরু হবে, আমি যদি নির্ধারিত সময়ের মধ্যে সেই পেমেন্টটা না করতে পারি। মানে বিষয়টা দাঁড়ালো যে কোনো ব্যক্তি যদি, কোনো পক্ষ যদি দায় স্বীকার করে তাহলে সেদিন থেকে তার তামাদির মেয়াদ গণনা শুরু হবে। মানে দায় স্বীকার করছে, এখন আমি দায় স্বীকার করছি, তার মানে আমি দায় স্বীকার করে বসে থাকলাম, আপনাকে আমি যেটার জন্য দায় স্বীকার করছি সেটা তো লিখিতভাবে দায় স্বীকার করতে হবে। হ্যাঁ, তো যেদিন থেকে আমি দায় স্বীকার করছি সেদিন থেকে আমার তামাদির মেয়াদ গণনা শুরু হবে, বাট ইট মাস্ট বি ইন রাইটিং, এটা লিখিতভাবে হতে হবে। এটা বলছে ধারা 19-এ। ধারা 19-এ জাস্ট স্পষ্ট করে যে কখন থেকে এই প্রাপ্তি স্বীকারের বা এই দায় স্বীকারের তামাদির মেয়াদ গণনা শুরু হবে, যেদিন থেকে দায় স্বীকার করছে, যেদিন থেকে ডেটটা স্বীকার করছে, যেদিন থেকে সে অ্যাকনলেজড। তারপরে এটা কত ধারাতে বলছে? এটা 19 ধারাতে বলছে এতটুকু। এবার হচ্ছে 23 ধারা। 23 ধারাতে খুব সুন্দর একটা কথা বলছে, এবং 23 ধারা রিটেনের সাথে সম্পর্কিত এবং প্রিলির সাথে। এখানে বলছে, আরে ভাই আমি আপনার সাথে কন্ট্রাক্ট করছি, চুক্তি করছি, বারবার চুক্তিটা ব্রিজ করতেছেন, ভঙ্গ করতেছেন। যখনই আপনি ভঙ্গ করবেন তখন থেকে গণনাটা শুরু হবে। সাপোজ মনে করেন আমরা চিন্তা করতেছি যে একবার তো মানে আপনার সাথে আমি কন্ট্রাক্ট করছি, কন্ট্রাক্টে চুক্তিবদ্ধ, আপনি চুক্তিটা ভঙ্গ করলেন, যেদিন ভঙ্গ করবেন সেদিন থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে, কারণ আমাকে তো মামলা করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আমি কি করলাম? তো বিষয়টা এরকম হলো যে, এরকম হয় না যে আমি আপনার সাথে একটা কাজের জন্য চুক্তিবদ্ধ, বললাম যে আমি এই এই 15 দিন সময়ের মধ্যে এই কাজটা করে দিব, আমি 15 দিন সময়ের মধ্যে পারলাম না, মানে আমি তখনও ব্যর্থ হলাম। যখন ব্যর্থ হলাম তার মানে আবার নতুন একটা সময় দিলাম, আবার নতুন একটা সময় দিলাম, এভাবে যতবার আমি চুক্তি ভঙ্গ করব ততবার আমার পক্ষে নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এটা বলছে ধারা 23-এ। এখন ধারা 23-এর সাথে রিটেনের সম্পর্কটা কোথায়? ধারা 23-এর সাথে রিটেনের সম্পর্কটা হচ্ছে, আপনাকে একটা ফ্যাক্ট বলে দিবে যে এরকম এরকম এক্স ওয়াই দুইজন ব্যক্তি চুক্তি করে, ওয়াই খালি বারবার, ওয়াই শুধু বারবার চুক্তিটা ভঙ্গ করে, এখন তামাদির মেয়াদ গণনাটা কিভাবে হবে? মানে আমরা যদি বারবার চুক্তি করি, চুক্তি ভঙ্গ করি, এটার রেজাল্টটা কি হতে পারে, এটার ইফেক্টটা কি হতে পারে? ইফেক্ট হচ্ছে আপনি যতবার চুক্তি ভঙ্গ করবেন ততবারই নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এটা হচ্ছে 23 ধারা। এবার আমরা প্রিলি রিটেন ভাইবা 26 এবং 28 ধারা পড়ব। 26 এবং 28 ধারা। 26-এ বলছে ইজমেন্ট রাইট। 26-এ বলছে ইজমেন্ট রাইট। তো ইজমেন্ট রাইট কি? যে ইজমেন্ট রাইটে কে বলছে, আমরা তো সবাই বুঝি যে আমরা আমরা এই যে আমার জানালা দিয়ে বাতাস ভোগ করতে 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 এটা আমার নিজের বলেই আমি দাবি করে বসি, এটা আমার নিজের বলে আমি দাবি করে বসি। এবং কেউ যদি আমার এই বাতাস আদান প্রদানে কেউ যদি বাধা সৃষ্টি করে,
কেউ যদি বাধা সৃষ্টি করে তাহলে আমরা কি করি? আমরা বলি যে না, আমি এটা 20 বছর ধরে ভোগ করে আসতেছি, দ্যাট মিনস এটা আমার। মানে সুখাধিকার মানে হচ্ছে সুখের একটা অধিকার, সুখের অধিকার। আমি সুখ পাইতে পাইতে এখন সে সুখটাকে নিজের বলেই দাবি করতেছি, এটাকে বলতেছি সুখাধিকার, সুখের অধিকার, যেটাকে আমরা ইসবেন রাইট বলি বা প্রেসক্রিপশন বলি, যেটাই বলি না কেন। এখানে একটা ব্যাপার খেয়াল করেন যে এই যে আমরা যে সুখাধিকার বলতেছি, এটা কয়ভাবে অর্জন হতে পারে? এটা দুই ভাবে অর্জন হতে পারে। একটা হচ্ছে যে, একটা আছে না যে আমরা অনেক সময় একটা সম্পত্তির দখলে টানা টানা অনেকদিন থাকতেছি, অনেকদিন থাকার ফলে সেটাকে আমি আমার নিজের বলে দাবি করি, সেটাকে নিজের বলে দাবি করি। কারণ আমি বলি যে আমি এতদিন এই সম্পত্তিটা নিয়ে অনেক সুখে শান্তিতে আসছিলাম, আমি আরো থাকতে চাই। বাট এখানে একটা টাইম আছে, এখানে একটা সময় আছে। সময়টা হচ্ছে আপনারা যদি আপনারা যদি এই প্রপার্টিটা বা আমরা যেটাকে দাবি করতেছি সেটা যদি প্রাইভেট প্রপার্টি আসলে বলা যায় না এটাকে। মানে একটা হচ্ছে যে আমরা যদি কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভোগ করতে থাকি এবং সেটা যদি এক নাগারে এক টানা যদি 60 ইয়ার্স 60 বছর ভোগ করতে থাকি, তখন আমি ক্লেম করতে পারবো দিস ইজ মাই প্রপার্টি, এটা আমার সম্পত্তি। তারপরে মনে করেন যে যদি এরকম হয় যে এই যে আমাদের যে এয়ার আছে, আমাদের যে লাইট আছে, বা আমরা যে পথ রাস্তাঘাট ব্যবহার করি, আমরা যে পানি পথ ব্যবহার করি, আমরা যে খালের পানি ব্যবহার করি, সেটা যদি আমরা টানা 20 বছর ধরে ব্যবহার করতে থাকি, তখন সেটা আমি নিজের বলে দাবি করতে পারবো। গ্রামে দেখবেন কি কমন একটা পুকুর সবাই ব্যবহার করে, ব্যবহার করতে করতে সেটা তার নিজের সম্পত্তির মতো হয়ে যায়। তখন যিনি হচ্ছেন পুকুরের মালিক, তিনি নাও করতে পারেন না যে ব্যবহার করি না, যদিও মামলা হয়। তাহলে এখানকার বিষয়টা হচ্ছে স্পষ্ট যে গভর্নমেন্ট প্রপার্টির ক্ষেত্রে 60 ইয়ার্স, এমনিতে আলো বাতাস পানি আপনার হচ্ছে জলপথ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে 20 বছর ভোগ করতে করতে সেটা আমার নিয়মিত একটা রাস্তা হয়ে যায়। তো এটা বলছে 26 ধারাতে। তাহলে স্পেন রাইটটা কি? স্পেন রাইটটা হচ্ছে এমন একটা রাইট যেটা আমার না, বাট ভোগ করতে করতে আমার হয়ে যায়। যেমন হচ্ছে ধরেন আমার জানালা দিয়ে আলো আসে, এই আলোটা আমি 20-25 বছর ধরেই এনজয় করতেছি। তো দেখা গেল যে এক লোক আমার জানালার পাশে একটা বিল্ডিং উঠাইলো, বিল্ডিং উঠানোর কারণে তার আলো আসে না। তখন আমি আদালতে গেলাম, আদালতে গিয়ে বললাম যে আদালত, আপনি আলোর ব্যবস্থা করে দেন, আমার তো অভ্যাস হয়ে গেছে, এই আলোটা পাওয়াটা তো আমার অধিকার, আমি এই আলোর সাথে অভ্যস্ত হয়ে গেছি। তখন দশটা প্রায় দিবে যে আপনি বিল্ডিং উঠান, বাট তার আলোটা একটু দেন, একটু হলো আলোটার ব্যবস্থা করে দেন। তো এটা হচ্ছে স্পেন রাইট, এটা হচ্ছে সেকশন 26। এবার সেকশন 28 স্পেন রাইট কিন্তু আমরা ফ্যাক্টের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা ফ্যাক্ট পড়বো, একটু রিটার্ন আলোচনা করব। সেকশন 28 তামাদিয়ান, সেকশন 28। এখানে বলছে অ্যাডভান্স পজেশন, যেটা বলছে যে আমি একটা সম্পত্তির দখলে আছি 12 বছর। এটা নিয়ে প্রচুর মামলা হয়। যেমন এলাকার যারা যারা পাতি নেতা আছে বা যারা
রাঘব বোয়াল আছে, এরা নিরীহ মানুষের সম্পত্তি দখল করে, নিরীহ মানুষের সম্পত্তি দখল করে, দখল করে বলে যে আমি তো টানা 12 বছর আছি, আমার থেকে বাধা দেয় নাই, এই সম্পত্তিটা আমার, এই সম্পত্তিটা আমার, এটা কিন্তু বলে। তো এই যে দেখেন যে সে যে বলতেছে, সে বলতেছে এবং সে এটাও বলতেছে যে আমি নিরবচ্ছিন্ন ভাবে ছিলাম, আমি নিরবচ্ছিন্ন ভাবে, মানে আমার উইদাউট ইন্টারাপশন আমার কেউ বাধা দেয়, মানে একটা ব্যক্তি 12 বছর সম্পত্তি দখলে আছে, দখলে থেকে বলতেছে যে আমি 12 বছর তো দখলে আছি, সো সম্পত্তিটা আমার, এটা আমি বলতেছি। তার মানে এটার জন্য আবার শর্ত আছে যে আপনাকে কত সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে, 12 বছর সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে, এটা বলছে তামাদি আইনের 142 অনুচ্ছেদে। তার মানে আপনি 12 বছর দখলে আছেন, দখলে থাকার কারণে আপনার একটা টাইটেল সৃষ্টি হয় এবং সেটাকে ক্লেম করে আপনাকে মামলা দায়ের করতে হয়। তার মানে 12 বছর একটানা দখলে থাকলে সে সম্পত্তিটা নিজের বলে দাবি করে আবার 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হয়, এটা বলছে 28 ধারাতে। এই যে 12 বছর যে সময়সীমাটা বলছে, এটা লিমিটেড, খুবই ইম্পর্টেন্ট, এটা লিমিটেশন একটা 142 অনুচ্ছেদে বলছে 12 বছর, এটা হচ্ছে 28 ধারা। আচ্ছা একটা ব্যাপার, 26-28 গেল, একটা ব্যাপার খেয়াল করেন যে আমরা সেকশন 8-এ পড়ছিলাম যে লিগ্যাল ডিসএবিলিটি, আইনগত অক্ষমতা স্পেশাল লয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, খেয়াল করবেন। এবার সেকশন 29-এ বলছে পুরো তামাদি আইন স্পেশাল লয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একটা আছে পুরো আইনটা তামাদি আইন স্পেশাল লয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা হচ্ছে 29 ধারা। আরেকটা হচ্ছে আইনগত অক্ষমতার ক্ষেত্রে বিশেষ আইন প্রযোজ্য হবে না, এটা বলছে ধারা 8-এ। তাহলে এটা গেল ওভারঅল হচ্ছে আমাদের লিমিটেশন অ্যাক্ট। এখন আমরা লিমিটেশন অ্যাক্টের কি পড়তে হবে, সেকশন 29 কি পড়তে হবে? হ্যাঁ হ্যাঁ, এই যে সেকশন 29 বললাম, 29-এ বলছে, 29-এ আরো কিছু বলছে, সেটা আমাদের লাগবে না, যে স্পেশাল লয়ের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। আর আরেকটা হচ্ছে লিগ্যাল ডিসএবিলিটির ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, লিগ্যাল ডিসএবিলিটির ক্ষেত্রে হচ্ছে ধারা 8, আর তামাদি আইনের ক্ষেত্রে হচ্ছে ধারা 29। তাহলে ওভারঅল আমাদের তামাদি আইন পড়া শেষ। এখন প্রশ্ন হচ্ছে আমরা আর্টিকেল কখন পড়ব? আমরা আর্টিকেল পড়বো এসআর অ্যাক্টের সাথে, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সাথে। দাদা একটু যদি 29টা আবার একটু বলেন। কি দাদা? 29টা কি বলছে দাদা? ওকে, সেকশন দাদা 28, হ্যালো হ্যাঁ দাদা 28টা আরেকবার রিপিট করেন। ওকে, 28 বলছে যে আপনি একটা সম্পত্তির মালিক না, আপনি অন্যের সম্পত্তিতে 12 বছর দখলে আছেন, দখলে থাকার কারণে আপনি ওই সম্পত্তিটা বলতেছেন এই সম্পত্তিটির মালিক আমি, এটা বলে আপনি আদালতে মামলা করে দিতেছেন। প্রশ্ন হচ্ছে ধরেন আমি আপনার সম্পত্তিতে 12 বছর ধরে দখলে আছি, আপনি এসে লাঠি সোটা দিয়ে আমাকে উঠায় দিলেন, উঠায় দেওয়ার পরে আমি আদালতে গেলাম, আদালত আমি তো 12 বছর এটা দখলে ছিলাম, এই সম্পত্তি আমার, এটা হচ্ছে 28 ধারা। আর 29 ধারাতে বলছে যে তামাদি আইন কখন প্রযোজ্য হবে না, স্পেশাল লয়ের ক্ষেত্রে। তামাদি আইন স্পেশাল লয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা কত ধারাতে বলছে? 29-এ। আইনগত অক্ষমতার ক্ষেত্রে স্পেশাল ল প্রযোজ্য হবে না, এটা কত ধারাতে বলছে? ধারা 8-এ বলছে, এটা বলছে ধারা 8-এ। আচ্ছা এখন আমরা আমাদের আর্টিকেল আছে যেখানে সময়ের কথা বলে দেওয়া আছে, আমরা আর্টিকেল পড়বো না, আমরা আর্টিকেল পড়বো এসআর অ্যাক্টের সাথে মিল রেখে। তাহলে দেখেন আমরা আর্টিকেল কিন্তু কয়টা পড়ছি, আর্টিকেল কিন্তু খুব বেশি পড়ি নেই। যে প্রিএমশনের জন্য মামলা করতে হয় 1 বছর সময়ের মধ্যে, এটা বলছে হচ্ছে আপনার আর্টিকেল 10-এ বলছে। আর্টিকেল 142-তে 142-এ বলছে 12 বছরের মধ্যে
মামলা দায়ের করতে হয় অ্যাডভান্স পজিশন যেটা আমরা বলি, যেটা 28 ধারার সাথে রিলেশন আছে। আমরা এই দুইটা আর্টিকেলই মোটামুটি ভাবে পড়ছি। আর্টিকেল আমাদের অনেকগুলো আছে, 183টা আর্টিকেল আছে। আমরা সেটা এসআর অ্যাক্টের সাথে মিল রেখে পড়বো, সিপিসির সাথে মিল রেখে পড়বো। শুধু শুধু পড়ে লাভ হবে না, মনে থাকবে না। এখন ওভারঅল দাদা আমরা যে আগে আগে হচ্ছে সিপিসি বা এসআর এর সাথে এটা তো করি নাই, এখন কিভাবে ইয়ে করবো? আমাদের এসআর এর সময় কিন্তু আমরা আর্টিকেল পড়ি। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে আমরা যে 29 পর্যন্ত পড়ছি, আমাদের কেটে যাবে। তাহলে আজকে যেহেতু পড়া শেষ, আমাদের মনে হয় না যে জয়েন হওয়া ঠিক হবে। আমরা যে সেকশন 29 পর্যন্ত পড়ছি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন স্পেসিফিক, আর না থাকলে আমরা মঙ্গলবারে ক্লাস করব। এবং মঙ্গলবারে না, আমরা পুরো লিমিটেশন অ্যাক্টের উপরে আমরা হ্যাঁ দাদা আমার একটা প্রশ্ন ছিল। দাদা পড়ার মধ্য থেকে হ্যাঁ প্রশ্ন করতে থাকে। দাদা 26 দাদা ধারা 23 ধারাটা একটু বলেন তো দাদা। অবিরাম চুক্তি ভঙ্গ বা অন্যায় করা, কারা চুক্তি ভঙ্গ করবে এবং কিভাবে এই চুক্তি ভঙ্গ করলে আবার শুরু হবে? আমি আপনার সাথে চুক্তি করলাম, আপনি বললেন যে আপনি আমার পেমেন্ট 5 তারিখে দিয়ে দিবেন, দিলেন না, আবার চুক্তিটা ভঙ্গ করলেন। ওই দিনে আবার ডেট দিলেন, ওই দিনে আবার চুক্তি করলেন আমি আপনাকে 10 তারিখে পেমেন্ট দিব, আবার দিলেন না। তার মানে ওখান থেকে এইভাবে কি স্যার অনন্তকাল দাদা চলতে থাকবে? অনন্তকাল চলতে থাকবে কিনা, তাহলে অনন্তকাল যায়, তাহলে অনন্তকাল চলতে থাকবে। তাইলে তো সবাই শুধু এই চুক্তি না ভঙ্গই না করবে। না না না, এরকম সহজ না। আপনি যখন আমাকে বলছেন একটু থামেন, আপনি যখন বলছেন 5 তারিখে দিবেন, পরে যখন আমার দ্বিতীয় ডেট দিছে, তখন তো আমি আপনার সাথে চুক্তিতে যাব না, তখন সরাসরি মামলা করে দিব। তখন তো আমি আর আপনাকে সময় দিব না, সময় দিব তখন তার সময় দিব না। ঠিক আছে। হ্যাঁ, কি বলতেছিলেন আপু? 26 ধারা দাদা, 26 ধারাটা আরেকবার 26 ধারাতে বলছে যে আপনি আলো বাতাস পানি জলপথ এগুলা 20 বছর ধরে একটানা ব্যবহার করতেছেন, কেউ কোনো বাধা দিতেছে না। হঠাৎ করে কেউ একজন বাধা দিল, আপনি এখান থেকে আলো ব্যবহার করতে পারবেন না, পানি ব্যবহার করতে পারবেন না, এই জলপথ দিয়ে আপনি নৌকা চালাইতে পারবেন না। তখন আপনি আদালতে গিয়ে কইবেন, আদালত আমি তো 20 বছর ধরে এই সুখটা ভোগ করে আইতাছি, এখন আপনি আমার নামে লিখে দেন, ঘোষণা করে দেন। আর যদি সরকারি সম্পত্তি হয়, তাহলে সরকারি সম্পত্তি হচ্ছে টানা 60 বছর। সরকারি সম্পত্তি আপনি টানা 60 বছর ধরে ভোগ করতেছেন, হ্যাঁ, তখন সরকার আপনাকে উচ্ছেদ করতে চাইলো, তখন আপনি সরকারের বিরুদ্ধে মামলা, তখন আপনি আদালতে যাবেন, আদালতকে বলবেন যে আদালত সরকার তো আমাকে সরাই দিতে চায়, কিন্তু আমি তো 60 বছর ধরে এখানে আছি, আমি কই যাবো, এরকম। দাদা সেক্ষেত্রে টানা 60 বছর মধ্যবর্তী কোনো বাধা যদি না থাকে, মধ্যবর্তী কোনো বাধা থাকে, হ্যাঁ মানে এখানে কোনো ইন্টারাপশন থাকতে পারবে না, একটানা এক